পিএসজি ম্যানচেস্টার সিটিকে এমন এক শঙ্কায় ফেলে দিয়েছে যেখান থেকে ম্যানচেস্টার সিটির বিদায় হয়ে যেতে পারে চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেজ থেকে। অথচ জ্যাক গ্রিলিশ যখন সেকেন্ড হাফে গোল করলেন তখন মনে হচ্ছিল এই দলটা এগিয়ে যাবে 2-0 গোলের লিড থেকে। এরপরে উসমান দেমবেলে একটা গোল শোধ করলেন পিএসজির হয়ে, ব্র্যাডলি বারকোলা করলেন দ্বিতীয়টা, 2-2 সমতা। এরপরেও ম্যাচ শেষ হয় নাই, এরপরে তৃতীয় গোলটা জাও নেভেস, এরপরে চতুর্থ গোল একেবারে শেষে গিয়ে ম্যানচেস্টার সিটি ডুবেছে প্যারিসে। ম্যানচেস্টার সিটি ডুবেছে, যেখানে ম্যানচেস্টার সিটিকে মনে হচ্ছিল ফার্স্ট হাফের একটা স্টেল মেটের পর এই দলটাই হয়তো যে অবস্থানে ছিল পিএসজি বরং বিপদে পড়ে যেতে পারত। উল্টো সেখানে ফ্রান্সে প্যারিসে পিএসজির হোম গ্রাউন্ডে যে ঘটনাটা ঘটেছে, আপনার এটা বুঝতে একটু কষ্ট হবে যদি পিএসজির খেলা কালকে অনেকে প্রথমবার ফুল টাইম দেখে থাকে। তাহলে তিনি প্রশ্ন করবেন যে এই পিএসজি কিভাবে রেলিগেশন জোনে বা এলিমিনেশন জোনে ঢুকেছে, একের পর এক ম্যাচ হেরেছে আতলেতিকোর কাছে, ম্যাচ পয়েন্ট খুইয়েছে। কালকে পিএসজি যে খেলাটা দেখিয়েছে ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং। আমি পিএসজির খেলা দেখে শুধু মুগ্ধই হয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে ম্যান সিটি যখন 2-0 গোলে এগিয়ে গেল, এই এগিয়ে যাওয়াটা আসলে ম্যান সিটি ওই অর্থে ডিজার্ভ করতো না। ফার্স্ট হাফে যখন একটা গোল ডিসঅ্যালাউড হলো পিএসজির, আশরাফ হাকিমি যে গোলটা করলেন অল্পের জন্য একটা হাঁটুর বাটি শুধুমাত্র অফসাইডে পড়ে গিয়েছিল। এই ছাড়া ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত পিএসজি ডমিনেট করেছে। পৃথিবীর খুব বেশি দল ম্যানচেস্টার সিটির এগেইনস্টে পজিশন ডমিনেট করে খেলতে পারে না। যদি একটা দল পারে তাহলে সেই দলটা সম্ভবত লুই এনরিকের যে কোনো দল, সেটা পিএসজি এখন যেহেতু আছে তাই পিএসজি। আপনি যখন ম্যাচের স্ট্যাটসগুলো দেখবেন, সেখানে বল পজিশন দেখবেন, সেইখানে ম্যানচেস্টার সিটির পাবেন আপনি 35% এবং অন্যদিকে ম্যানচেস্টার সিটির বিপক্ষে পিএসজির 65% বল পজিশন। এইটা আসলে আমাদেরকে অনেক কিছু বলছে, কিন্তু আবার লুই এনরিকের দলের এগেইনস্টে অনেক সময় একটা মতবাদ চালু থাকে যে দলটা যথেষ্ট সুযোগ তৈরি করে না। কিন্তু আপনি দেখেন 26টা শট তৈরি যদি আপনি করেন, 26টা শট যদি আপনি করতে পারেন, তাহলে ওই ম্যাচে মানে জেতাতেও আপনি ডিজার্ভ করেন। আপনি 63 মিনিটের পর যেই রান অফ সিকোয়েন্স গিয়েছে, ঠিক সেকেন্ড গোলটার পর 63 মিনিটের পর যতগুলো রান অফ সিকোয়েন্স গিয়েছে, সেখানে ম্যানচেস্টার সিটির হাফ পার করে তাদের অপোজিশন হাফে বল একদমই যেতে পারেনি। এবং এই যে 65 এবং 35-এর যে ডিস্টিংশনটা দেখা যাচ্ছে, আসলে পজিশনের ব্যাপারটাও তো আসলে কনটেক্সট ম্যাটার করে। যেটা হচ্ছে এখন ম্যানচেস্টার সিটি হয়তো পায়ে বল ছিল না, কিন্তু ঘটনা হচ্ছে পিএসজি ম্যানচেস্টার সিটির পায়ে বল যেতেই দেয় নাই। যেই পরিমাণ বল হচ্ছে তারা কনস্ট্যান্টলি পজিশনে রেখে আক্রমণে গেছে, এবং স্পেসিফিকলি ওই সাবস্টিটিউটটা উসমান দেমবেলে নামার পর এভরিথিং চেঞ্জড। সাবস্টিটিউট আপনি বলতে পারেন যে ম্যানচেস্টার সিটির ক্ষেত্রে বলতে পারেন। সেকেন্ড হাফের শুরুতে যখন জ্যাক গ্রিলিশকে ম্যানচেস্টার সিটি নামালো এবং সেখান থেকেই গোলটা আসলো, এরপরে যে ভয়ঙ্কর ম্যান সিটিকে আমরা দেখলাম, 2 গোলে তারা এগিয়ে গেল। আমরা সাধারণত দেখি মানে এর্লিং হল্যান্ডও গোল করলেন, মনে হলো যে না ঠিক আছে পিএসজির এগেইনস্টে তারা ভালো করবে, এই ম্যাচে হারার কোনো কারণ নেই। কিন্তু গার্দিওলার দল আরও একবার এইবারের চ্যাম্পিয়ন্স লিগে আমরা যেমনটা দেখেছি বারবার ফেইনুরদের সঙ্গে, একই সঙ্গে স্পোর্টিং সিপির বিপক্ষে, যে পুরনো দশা সেটাই আবার তাদের ফিরে এলো। একটা সময় মনে হলো না যে প্রিমিয়ার লিগে তো দলটা একটু একটু করে ছন্দ খুঁজে পেতে শুরু করছে, কিন্তু এই ম্যাচে পিএসজি আসলে ফেভারিট ছিল। ফার্স্ট হাফের কথাও যদি আপনি হিসাব করেন, একমাত্র সাভিনিওর ওই শটটা ছাড়া আর এরকম আপনি খুঁজে পাবেন না ম্যাচের কিছু। উল্টো আপনি যদি দেখেন যে ফাবিয়ান রুইজ যে শটটা করেছেন ওটা গার্দিওলকে ক্লিয়ার করতে হয়েছে গোল লাইন থেকে। সেকেন্ড হাফে ম্যান সিটির এগেইনস্টে পিএসজি মনে হয় একটু মানে শুরুটা করতে একটু দেরি করেছে। এরপর যখন তারা শুরুটা করলো, 2-1 যখন হলো, 2-2ও হলো, এরপরে কখনোই মনে হয় নাই ম্যান সিটি এই ম্যাচে আবার ফিরবে, বরং পিএসজি যে ম্যাচটা জিতবে এটা মনে হচ্ছিল যে একটা লিখিত সত্য। আপনি ডিফেন্সটা বাদ দিন, পিএসজির মিডফিল্ডটা দেখুন, ভিতিনিয়া, জাও নেভস এবং সামনে এক সাইডে ফাবিয়ান রুইজ, যথেষ্ট ট্যালেন্টেড মিডফিল্ড, যেটা নিয়ে আমরা কথা বলি কম আসলে, তাই না? ট্যালেন্টেড মিডফিল্ড এবং ইন্টেন্স, মানে আপনি হচ্ছে মিডফিল্ডের ওই প্রোগ্রেশনটা ভেদ করে যখন আপনি অপোজিশনে গুন্দোগানকে নামাচ্ছেন, আপনি অপোজিশনে মাতিয়াস নুনেজ খেললেন কালকে রাইট ব্যাক রোলে, বের্নার্দো সিলভা, সেটাকে মানে ম্যানচেস্টার সিটির সমস্যাটা ওখানে যে মিডফিল্ডে তারা বল কন্টেইন করতে পারতেছে না। সেই জায়গা থেকে এই ভিতিনিয়া, জাও নেভস কিংবা জায়ের এমেরি যখন থাকেন, ফাবিয়ান রুইজ যখন থাকেন, ওই জায়গাতে পিএসজি কোনো ঝামেলাই হয় না। আবার সামনে হচ্ছে উসমান দেমবেলে এবং ব্র্যাডলি বারকোলা যেভাবে নাটমেক করে ওই বলটা নিয়ে ঢুকলেন, উসমান দেমবেলে ছিলেন সেখানে এবং তারও তো বার পোস্টে একটা বল লাগলো, ওই পেসের সঙ্গে ম্যানচেস্টার সিটি কোনোভাবেও পেরে ওঠেনি। ওই নাটমেকের সময় আপনি বের্নার্দো সিলভার রিঅ্যাকশনটা দেখেন, এটা রিপ্লেতে এই সাইড থেকে একটা রিঅ্যাকশন দেখা যায়, ওইটাই আসলে ম্যান সিটির অবস্থাটা আমাদেরকে বর্ণনা করে দিচ্ছে। ব্র্যাডলি বারকোলার কথা আলাদা করে একটু বলতে হয়, আমার মনে হয় গেম চেঞ্জার ছিলেন তিনি। ফার্স্ট গোলের অ্যাসিস্টটা তার, হাফ লাইন থেকে যেভাবে রান নিয়ে এরপরে ঢুকলেন, পাসটা দিলেন উসমান দেমবেলেকে, পরের গোলটা তো নিজেই করলেন। ব্র্যাডলি বারকোলার একটা বড় অবদান আছে।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.